আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্যে। বাংলাদেশে যারাই ক্ষমতায় থাকেন না কেন, তারা বিভিন্নভাবে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বা সরকারি প্রতিষ্ঠানগুলোকে, জনগণের প্রতিষ্ঠানগুলোকে, প্রাইভেট সেক্টরকে নানাভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করবার চেষ্টা করেন। বিগত সরকারের আমলে আমরা এগুলো দেখেছি। সরকার হয়তো বড় কোনো আয়োজন করছে, সংশ্লিষ্ট মন্ত্রী বা তার প্রতিনিধিবর্গ কখনো কখনো কোনো বড় বড় ব্যবসায়ীকে ফোন করে বলছেন এই অনুষ্ঠানের জন্যে এত টাকা দিতে হবে। এমনও জানি কোনো বাণিজ্যিক বা ব্যবসায়ী প্রতিষ্ঠান কোটি কোটি টাকা খরচ করেছেন, কিন্তু অনুষ্ঠানে গিয়ে নিজে বসবার মতো চেয়ারটি পাননি। এমনকি তার প্রতিষ্ঠানের যে প্রচারণাটুকু দরকার ছিল ন্যূনতম, সেটাও বা যে স্বীকৃতিটা দরকার ছিল সেটাও ওই অনুষ্ঠানে দেয়া হয়নি। এরকম করে বহু অনুষ্ঠান হয়েছে। রাষ্ট্রের অর্থ ব্যয়ে, জনগণের অর্থ ব্যয়ে ক্ষমতাসীনদের অনেক রকমের প্রচারণা হয়েছে, আমরা সেটা জানি, নতুন কিছু নয়। কিন্তু অবাক করবার বিষয় যে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের তকমা লাগানো অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটা একেবারেই দৃষ্টিকটু, এবং এটাও আমরা নানাভাবে দেখেছি। সবচেয়ে বড় যেটা দুর্ভাগ্যজনক, আমরা বিভিন্ন ব্যাংককে ব্যবহার করতে দেখেছি, ব্যাংক অ্যাসোসিয়েশনকে ব্যবহার করতে দেখেছি, ব্যাংকের মালিকরা গিয়ে এমডিরা গিয়ে সরকার প্রধান বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে কারি অর্থ দিয়ে এসছেন, কিন্তু অর্থগুলো জনগণের অর্থ, এর কোনো জবাবদিহিতা ছিল না। পরিণতি কী সেটা আমরা দেখেছি। এবং আমি যেটা বললাম যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই প্রবণতাটা ছিল, এখন যেটা সোশ্যাল মিডিয়াতে খবর বেরোচ্ছে যে গণভোটের জন্যে, হ্যাঁ ভোটের প্রচারণার জন্যে বাংলাদেশ ব্যাংক থেকে বা বিভিন্ন ব্যাংক থেকে সিএসআর ফান্ড থেকে টাকা দেওয়া হয়েছে বিভিন্ন এনজিওকে। কেউ কোটি কোটি টাকা নিয়েছেন, কেউ লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, এবং সমাজের পরিচিত মুখ। এই পরিচিত মুখ যারা নিয়েছেন তাদের নিয়ে আমার আলোচনা নয়। আমার আলোচনা হলো যে টাকাটা যারা দিলেন তারা কিসের ভিত্তিতে দিলেন। হ্যাঁ ভোটের পক্ষে যেমন এই দেশে মানুষ ছিল, হ্যাঁ ভোটের বিপক্ষে এই দেশে মানুষ ছিল। আমরা এর আগে সমালোচনা করেছি যে গণভোটের সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যবহার করার, হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে বাধ্য করা হয়েছিল। পরে নির্বাচন কমিশন একটা সময় গিয়ে সেখানে আপত্তি জানানোর পরে কিছুটা নিবৃত্ত হয়েছিল। আমি ওই সময়টিতে দেশে বিভিন্ন প্রান্তে ঘুরতে গিয়ে দেখেছি বিভিন্ন সরকারি অফিসে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো। হ্যাঁ, ভালো কি মন্দ, না ভালো কি মন্দ সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমার বিষয় হচ্ছে যে সরকার কোনো পক্ষ নিতে পারে কিনা, আর পক্ষ নিতে গিয়ে জনগণের অর্থ তার ইচ্ছা অনিচ্ছার তোয়াক্কা না করে কোনো একটা বিশেষ জায়গায় কোনো একটা বিশেষ পক্ষে ব্যবহার করতে পারে কিনা। তো এই যে প্রশাসন এবং ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে সরকারের অর্থ, রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থকে যে নানাভাবে ব্যবহার করবার প্রবণতা, সেটাই আসলে আমি একটু ভিন্নভাবে আলোচনা করতে চাই। এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অর্থনীতি বা পলিটিক্যাল ইকোনমি আর আগের মতো আলাদা আলাদা ক্ষোভে বোঝার মতো অবস্থায় নেই। ব্যাংকিং খাত, নির্বাচন, প্রশাসনিক সিদ্ধান্ত এবং জনমত গঠনের প্রক্রিয়া, এই চারটা এখন একে অপরের ভিতরে ঢুকে একটা জটিল এবং প্রায় অদৃশ্য নেটওয়ার্ক তৈরি করেছে। বাইরে থেকে এটা আলাদা আলাদা সংকট মনে হলো, ভেতরে এটি একটি সংযুক্ত ক্ষমতা চক্র হিসেবে কাজ করছে, যেখানে অর্থ, সিদ্ধান্ত এবং বৈধতার সীমারেখা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যাচ্ছে। এই বাস্তবতার সবচেয়ে দৃশ্যমান দিক হলো নির্বাচনকে ঘিরে অর্থ প্রবাহের আচরণ। নির্বাচনের সময় নগদ অর্থের চাহিদা বেড়ে যাওয়া, অনানুষ্ঠানিক লেনদেনের বিস্তার এবং রাজনৈতিক সংগঠনের ব্যয় হঠাৎ বৃদ্ধি পাওয়া, এগুলো বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। কিন্তু এবার বড় পার্থক্য যেটা দেখা গেল সেটা হচ্ছে এই অর্থনৈতিক গতিশীলতা আর শুধু রাজনৈতিক মাঠে সীমাবদ্ধ নেই, এটা সরাসরি ব্যাংকিং খাতের ভেতরের দুর্বলতার সঙ্গে যুক্ত হয়ে গেছে। দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে কেন্দ্রীয় ব্যাংক এবং নীতি নির্ধারক কাঠামোর মাধ্যমে যে তারল্য সহায়তা দেওয়া হচ্ছে,
সেটা অর্থনীতিকে স্থিতিশীল রাখার একটা প্রযুক্তিগত পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা হয়। কিন্তু বাস্তবে এই অর্থনীতির ভেতরে প্রবাহিত হয়ে একাধিক স্তরে ছড়িয়ে পড়ে ব্যবসা, আমদানি, ক্রেডিট মার্কেট এবং শেষ পর্যন্ত রাজনৈতিক অর্থনীতিতে। অর্থাৎ ব্যাংক বাঁচানোর সিদ্ধান্ত আর রাজনৈতিক পরিবেশ থেকে আলাদা থাকে না, বরং পরোক্ষভাবে সেই পরিবেশকেই প্রভাবিত করে। এই জায়গায় একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ লিঙ্ক তৈরি হয়। তারল্য বৃদ্ধি, বাজারে অর্থ প্রবাহ এবং নির্বাচনী সময়ের রাজনৈতিক ব্যয় একে অপরকে ফিট করে। অর্থনীতি এখানে শুধু অর্থনৈতিক থাকে না, এটা ধীরে ধীরে রাজনৈতিক আচরণের একটা অবকাঠামো হয়ে ওঠে। এর সঙ্গে যখন রেফারেন্ডাম বা গণভোট, ক্যাম্পেইন ফান্ড বা জনমত গঠনের জন্য রাষ্ট্রীয় বা আধা রাষ্ট্রীয় অর্থ ব্যবহারের প্রশ্ন যুক্ত হয়, তখন সমস্যাটি আর কেবল অর্থনৈতিক থাকে না, এটা সরাসরি গণতান্ত্রিক প্রতিযোগিতার প্রকৃতিকে স্পর্শ করে। কারণ জনমত গঠন যদি রাষ্ট্রীয় অর্থের কাছাকাছি চলে আসে, তাহলে সেটি আর কেবল নাগরিক সমাজের স্বাধীন মত প্রকাশ থাকে না, বরং অর্গানাইজড পলিসি ইনফ্লুয়েন্স হয়ে দাঁড়ায়। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঠামোগত প্রশ্ন তৈরি হয়। রাষ্ট্র কি নিজেই জনমত গঠনের খেলায় একটা পক্ষ হয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর সরল নয়, কারণ এখানে দৃশ্যমান রাজনীতির বাইরে একটা অদৃশ্য বাস্তবতা কাজ করে। প্রতিটা বড় অর্থনৈতিক সিদ্ধান্ত, বিশেষ করে ব্যাংকিং খাতে তারল্য ব্যবস্থাপনা বা দুর্বল ব্যাংক রেস্কিউ, শুধুমাত্র অর্থনৈতিক যুক্তিতে সীমাবদ্ধ থাকে না। এগুলো একই সঙ্গে রাজনৈতিক সময়, সামাজিক চাপ এবং বাজারের প্রত্যাশার সঙ্গে জড়িত। ফলে অর্থনৈতিক নীতি যতই প্রযুক্তিগত হোক না কেন, তা রাজনৈতিক ব্যাখ্যা অনিবার্য হয়ে পড়ে। এই পুরো কাঠামোর সবচেয়ে কম আলোচিত কিন্তু সবচেয়ে শক্তিশালী স্তর হলো আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি। কারণ ব্যাংকিং নীতি, অর্থনৈতিক সহায়তা বা এমনকি জনমত গঠনের প্রোগ্রাম, সব কিছুর বাস্তবায়ন ঘটে প্রশাসনিক চেইনের মাধ্যমে। রাজনীতি সিদ্ধান্ত নেয়, কিন্তু ব্যুরোক্রেসি সেটিকে বাস্তব করে তোলে। এখানেই ক্ষমতার আসল ট্রান্সমিশন ঘটে। একটি সিদ্ধান্ত যতই উচ্চ পর্যায়ে রাজনৈতিকভাবে বৈধ হোক, সেটি ফাইল, সার্কুলার, অনুমোদন এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়। এই প্রক্রিয়ায় সিদ্ধান্তকে কার্যকর করে, আবার একই সঙ্গে তাকে অদৃশ্য করে তোলে। এই অদৃশ্যতা থেকেই আস্থার সমস্যা শুরু হয়। কারণ যখন জনগণ বুঝতে পারে না কোন সিদ্ধান্ত কোথা থেকে আসছে, কিভাবে আসছে এবং কার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, তখন তারা পুরো সিস্টেমের উপর আস্থা হারাতে শুরু করে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এই ব্যুরোক্রেটিক কাঠামো শুধু নীতি বাস্তবায়ন করছে না, বরং অনেক ক্ষেত্রে নীতির ব্যাখ্যাও তৈরি করছে। অর্থাৎ তারা শুধু এক্সিকিউশন করছে না, ইন্টারপ্রিটেশনও প্রবেশ করছে। এই পরিবর্তনটা খুব ধীরে ঘটেছে, কিন্তু এর প্রভাব অত্যন্ত গভীর। ফলে এখন একই প্রশাসনিক কাঠামো তিনটে কাজ একসাথে করছে: ব্যাংকিং স্থিতিশীলতা রক্ষা, অর্থনৈতিক নীতি বাস্তবায়ন এবং পরোক্ষভাবে রাজনৈতিক অর্থনীতির পরিবেশ তৈরি। এই ভূমিকা সংঘাতই, রোল ওভারল্যাপিং, সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করছে। কারণ যখন একই কাঠামো অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক সময়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, তখন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। এখন পুরো চিত্রটা যদি একসাথে দেখা যায়, তাহলে একটি সার্কুলার সিস্টেম দাঁড়ায়। ব্যাংকিং খাতে দুর্বলতা, তারল্য ইনজেকশন, অর্থনীতিতে অতিরিক্ত প্রবাহ, নির্বাচনী ও রাজনৈতিক ব্যয় বৃদ্ধি, বাজারে অনিশ্চয়তা, আবার ব্যাংকিং খাতে চাপ। এর পাশাপাশি জনমত গঠনের জন্য আলাদা বা আধা রাষ্ট্রীয় অর্থনৈতিক কাঠামো যুক্ত হলে সেই চক্র আরও জটিল হয়ে যায়। এই চক্রের ভেতরে কোনো একটি উপাদানকে আলাদা করে দোষারোপ করা যায় না, কারণ প্রতিটি উপাদান অন্যটিকে ফিট করছে। এখানে সবচেয়ে গভীর সমস্যা হলো আস্থা। ব্যাংকিং সিস্টেমের আস্থা, রাজনৈতিক প্রতিযোগিতার আস্থা এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের আস্থা, এই তিনটি এখন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গেছে। যদি ব্যাংকের উপর আস্থা কমে, মানুষ ক্যাশ ধরে রাখে। যদি রাজনৈতিক প্রক্রিয়ার উপর আস্থা কমে, অংশগ্রহণের ধরন বদলায়। যদি নীতি নির্ধারণের উপর আস্থা কমে, বাজার দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেয় না। এই তিনটি একসাথে হলে একটি ইন্টারলক ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়, যেখানে কোনো একক রিফর্ম যথেষ্ট নয়। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখানেই দাঁড়ায়: রাষ্ট্র কি এমন একটা প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে পারছে যেখানে ব্যাংকিং নীতি, রাজনৈতিক ক্যাম্পেইন, অর্থনীতি এবং জনমত গঠনের প্রক্রিয়া একে অপরের উপর সরাসরি নির্ভরশীল না হয়?
কারণ এই বিচ্ছেদ না থাকলে গণতন্ত্র কেবল ভোটের প্রক্রিয়া হয়ে থাকে না, বরং একটা জটিল অর্থনৈতিক প্রশাসনিক চক্রে পরিণত হয়, যেখানে টাকাই নীরবে ব্যালটকে এবং ব্যালট আবার টাকাকে প্রভাবিত করে। আর সেই চক্র যত শক্ত হয়, রাষ্ট্র তত বেশি স্থিতিশীল মনে হয় বাইরে থেকে, কিন্তু ভেতরে ভেতরে আস্থার ভিত্তি তত বেশি ক্ষয় হতে থাকে। এই পুরো বাস্তবতায় আরেকটা বিষয় ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেটি হলো আন্তর্জাতিক অর্থনৈতিক সিগন্যালিং। বৈদেশিক বিনিয়োগকারী, উন্নয়ন সহযোগী এবং ক্রেডিট রেটিং সংস্থাগুলো শুধু অর্থনৈতিক সূচক দেখে সিদ্ধান্ত নেয় না, তারা রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার ধারণাকেও সমান গুরুত্ব দেয়। যখন ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়, তখন সেটি সরাসরি দেশের ঝুঁকি প্রোফাইলে প্রতিফলিত হয়। এই জায়গায় একটা অদৃশ্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি হয়। নীতি যতই অভ্যন্তরীণভাবে কার্যকর মনে হোক না কেন, বাইরের বিশ্ব সেটিকে আস্থার দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করে। ফলে অভ্যন্তরীণ ম্যানেজমেন্ট স্ট্যাবিলিটি অনেক সময় আন্তর্জাতিক পারসেপশন রিস্কের সঙ্গে মিলে যায় না। এই ব্যবধান অর্থনীতিকে আরও সংবেদনশীল করে তোলে, বিশেষ করে যখন বৈদেশিক মুদ্রা প্রবাহ, আমদানি নির্ভরতা এবং ঋণ কাঠামো বড় ভূমিকা রাখে। একই সঙ্গে ডিজিটাল মিডিয়া এবং তথ্য প্রবাহের গতিশীলতা এই পুরো চক্রকে আরও দ্রুত প্রতিক্রিয়াশীল করে তুলেছে। কোনো ব্যাংকিং সিদ্ধান্ত, কোনো নির্বাচনী ফান্ডিং বিতর্ক বা কোনো প্রশাসনিক নির্দেশ, সব কিছু এখন মুহূর্তের মধ্যে জনপরিসরে চলে আসে এবং রাজনৈতিক ব্যাখ্যা পেতে শুরু করে। ফলে নীতি নির্ধারণ আর ধীরে ধীরে ব্যাখ্যা হওয়ার সুযোগ পাচ্ছে না, সেটির সাথে সাথেই বিচারিত হয়ে যাচ্ছে। এই তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পরিবেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সিদ্ধান্তের স্পিড এবং লেজিটিমেসি একসাথে বজায় রাখা। কিন্তু বাস্তবে এই দুইয়ের মধ্যে প্রায় টানাপোড়েন তৈরি হয়। এই টানাপোড়েনই আজকের বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতির বা পলিটিক্যাল ইকোনমির সবচেয়ে সংবেদনশীল সীমারেখা। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।